আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জাপানি মিন্নানো নিহঙ্গ বইয়ের তৃতীয় অধ্যায়ের শব্দ অর্থ শিখব। শব্দ অর্থ শুরু করার আগে আপনাদের কমন একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের বুঙ্কেই রেবন কাইওয়ার ভিডিও কেন দেইনি বা দিব কিনা। আপনারা অনেকেই অবগত আছেন এই বুঙ্কে রেবন কাইওয়া এবং মন্দাই এগুলো টেক্সট বুক থেকে সরাসরি ভিডিওতে দেখানোর কারণে আমার পুরনো হান একাডেমি নামে যে চ্যানেলটা আছে সেটাতে দুইবার স্ট্রাইক এসেছে। এরপর পরবর্তীতে আমি এগুলো আপনাদের শিট আকারে তৈরি করে তারপর ভিডিওতে দেখিয়েছি। সেই ভিডিওগুলোতেও শেষ পর্যন্ত কপিরাইট স্ট্রাইক চলে আসছে। মূলত কপিরাইট স্ট্রাইকটা শুরুতে আসছিল এই মিন্নানো নিহঙ্গ বইয়ের যারা পাবলিশার আছে 3A কর্পোরেশন, এটা জাপান থেকে, ওরা শুরুতে কপিরাইট স্ট্রাইক দিয়েছিল। তো যাই হোক, এখন মূল কথা হচ্ছে আমি চাইলেও আপনাদের এই বোঙ্কে রেবন কাইওয়া এবং মন্দাই আর রেনশু এই টপিকগুলো সরাসরি ভিডিওতে দেখাতে পারতেছি না বা এগুলোর ভিডিও করতে পারতেছি না। এগুলোর ভিডিও দিলেই সাথে সাথে চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসে। আর অলরেডি দুইবার কপিরাইট স্ট্রাইক এসেছে, তৃতীয়বারের মতো কপিরাইট স্ট্রাইক আসলে হয়তো আমার চ্যানেলই বন্ধ হয়ে যেতে পারে বা ইউটিউব ডিলিট করে দিতে পারে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি চেয়েছিলাম আপনাদের যতটুকু শেখাবো একবারে স্বয়ংসম্পূর্ণভাবে এবং পরিপূর্ণভাবে আমি যতটুকু দেখাবো ওইটুকু আপনার আর কারো কাছ থেকে হেল্প নিতে হবে না ওইটুকু পড়ার জন্য বা বোঝার জন্য। আমার এইটা ইন্টেনশন ছিল। আর আমি যখন একটা ভিডিও রেকর্ড করি বা একটা ক্লাস রেকর্ড করি তখন আমি কখনোই চিন্তা করি না যে এইটা কি আমার পেইড ব্যাচের ক্লাস নাকি এইটা আমার ফ্রি ব্যাচের ক্লাস বা ফ্রি ইউটিউবের ক্লাস। আমি ওইটা কখনো চিন্তা করি না বা আমার মাথায় আসেও না। আমি যখনই একটা ক্লাস নেই আমি চেষ্টা করি আমি যতটুকু জানি সবটুকু দিয়ে বোঝানোর বা সবটুকু দিয়ে শেখানোর। তো যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত যে এইটা পারতেছি না এখন আর। তবে আমি প্রত্যেকটা অধ্যায়ের শব্দার্থ এবং ব্যাকরণগুলো ধারাবাহিকভাবে আপনাদের বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ের শব্দার্থ শুরু করি। আমাদের প্রথম শব্দটা হচ্ছে এখানে দেখেন, দাই সাংকা। দাই সাংকা অর্থ হচ্ছে লেসন 3 বা অধ্যায় 3। এখানে একটু খেয়াল করেন, এই দাই হচ্ছে ক্রমিক আর সান মানে 3 আর কা দিয়ে বোঝায় অধ্যায় বা লেসন, ওইটা আমরা জানি। তাহলে উচ্চারণ হবে দাই সাংকা। এখানে কিন্তু সানকা হবে না, এখানে এই নিয়মটা অং হবে, এখানে হবে সাংকা। দাই সাংকা। দাই সাংকা অর্থ হচ্ছে লেসন 3 অথবা অধ্যায় 3। এখন এখানে এই নিয়মটা কেন অং হইল, এটার একটা রুলস আছে, আমি আপনাদের আগেও শিখেছিলাম। যদি ন সাউন্ডের পরে আমাদের কা লাইন অথবা গা লাইনের কোনো বর্ণ আসে তখন ওই নয়ের উচ্চারণ অং হয়ে যায়। এই জন্য এখানে দেখেন এই যে ন সাউন্ড আছে এরপর আছে কা, তো ন সাউন্ডের পরে কা লাইন মানে কা কি কু কে কো কোনো একটা বর্ণ থাকলে অথবা গা লাইন গা গি গু গে গো কোনো একটা বর্ণ থাকলে নয়ের উচ্চারণ অং হবে। এই জন্য আমাদের এখানে নয়ের পরে কা থাকার কারণে নয়ের উচ্চারণ অং হচ্ছে। তাহলে শব্দটার উচ্চারণ হবে সাংকা। দাই সাংকা অর্থ হচ্ছে লেসন 3। আমাদের তারপরের শব্দটা হচ্ছে কোকো। কোকো অর্থ এখানে। সোকো। সোকো অর্থ ওখানে। আসোকো। আসোকো অর্থ ওইখানে। এরপর হচ্ছে দোকো। দোকো অর্থ হচ্ছে কোথায়। কোকো সোকো আসোকো দোকো, এখানে ওখানে ওইখানে এবং কোথায়, এই চারটা শব্দ জায়গার সাথে বসবে, জায়গার সাথে বা স্থানের সাথে। যেমন আমি বললাম এখানে ক্লাসরুম আছে, এখানে ক্লাসরুম, ক্লাসরুম একটা জায়গা। বা ওইখানে বাজার আছে, ওইখানে বাজার, বাজারও একটা জায়গা। কোকো সোকো আসোকো দোকো এটা জায়গার সাথে বসবে। কখন কোকো হবে, কখন সোকো হবে, কখন আসোকো হবে, এইটা দূরত্বের উপর নির্ভর করে। আমরা দ্বিতীয় অধ্যায়ে ছবি দেখে শিখেছিলাম, ওই সেম সিস্টেমটা এখানে হবে। কোকো মানে এখানে, যিনি কথা বলবে, যিনি বক্তা, তার কাছে যদি থাকে তখন তিনি বলবে কোকো। সোকো মানে ওখানে, শ্রোতার কাছে থাকলে তখন আমরা ওখানে ব্যবহার করব। আর আসোকো, আসোকো মানে ওইখানে, এইটা বক্তা এবং শ্রোতা উভয়ের কাছ থেকে দূরে থাকলে তখন আমরা আসোকো ব্যবহার করব। তাহলে কোকো সোকো আসোকো। কোকো যখন বক্তার কাছে থাকবে,
সোকো যখন শ্রোতার কাছে থাকবে, আসোকো যখন বক্তা এবং শ্রোতা দুইজনের কাছ থেকে দূরে থাকবে তখন ব্যবহার করব। আর দোকো অর্থ হচ্ছে কোথায়। তো এই দোকো দিয়ে কোনো প্রশ্ন থাকলে ওই প্রশ্নের উত্তরে কিন্তু একটা জায়গা হবে, এইটা মনে রাখেন। যাই হোক, কোকো সোকো আসোকো দোকো, এখানে, ওখানে, ওইখানে এবং কোথায়। আমাদের পরবর্তী শব্দে যদি আমরা চলে যাই, 6 নম্বর আছে কোচিরা। কোচিরা মানে এদিকে বা এখানে। সোচিরা, সোচিরা হচ্ছে ও দিকে বা ওখানে। আচিরা, আচিরা ওই দিকে বা ওইখানে। আর দোচিরা, দোচিরা কোন দিকে বা কোথায়। এখন দেখেন এখানে আছে কোচিরা, কোচিরা দিয়ে এদিকে বুঝায়, আবার ওই যে এখানে বুঝায়। সোচিরা, সোচিরা দিয়ে ওই দিকে বুঝায়, আবার ওখানে বুঝায়। আর আচিরা, আচিরা দিকে ওই দিকে বুঝায় বা ওইখানে বুঝায়। আবার দোচিরা, দোচিরা দিয়ে কোন দিকে বুঝায়, আবার কোথায় বোঝায়। এখন খেয়াল করেন এই যে এদিকে, ওদিকে, ওই দিকে, কোন দিকে, এইটার ব্যবহারও হবে ওই যে দূরত্বের উপর নির্ভর করবে। যদি বক্তার কাছে থাকে তখন ব্যবহার করতে হবে কোচিরা, যদি শ্রোতার কাছে থাকে তখন হচ্ছে সোচিরা, আর বক্তা এবং শ্রোতা দুইজনের কাছ থেকে দূরে থাকলে তখন হবে আচিরা। আর দোচিরা দিয়ে প্রশ্ন থাকলে সেখানে উত্তরে একটা দিক হবে অথবা একটা জায়গা হতে পারে। আমরা উপরে পড়লাম কোকো সোকো আসোকো, আর এখানে পড়লাম কোচিরা সোচিরা আচিরা। এই কোকো সোকো আসোকো ওইটার ভদ্ররূপ হচ্ছে কোচিরা সোচিরা আচিরা। এই যে দেখেন এখানে লেখা আছে পোলাইট বা ভদ্ররূপ, ওইটার ভদ্ররূপ সম্মানিত রূপ বলা যায়। তাহলে কোকো সোকো আসোকো ওইটার ভদ্ররূপ বা সম্মানিত রূপ হচ্ছে কোচিরা সোচিরা আচিরা। এবং কোচিরা সোচিরা আচিরা দিয়ে আবার দিক বুঝায়, এটা দিকের সাথে বসে। উপরে কোকো সোকো আসোকো দোকো এটা শুধু জায়গার সাথে বসতো, আর এখানে কোচিরা সোচিরা আচিরা দোচিরা এটা জায়গার সাথেও বসে এবং দিকের সাথেও বসে, দুইটার সাথেই বসে। আরেকটা কথা মনে রাখবো, কোকো সোকো আসোকো দোকো ওইটার ভদ্ররূপ হচ্ছে কোচিরা সোচিরা আচিরা দোচিরা। আর কোকো সোকো আসোকো ওইটার অর্থ হবে এখানে, ওখানে, ওইখানে, কোথায়। আর কোচিরা সোচিরা আচিরা দোচিরা এটা এদিকে, ওদিকে, ওইদিকে, কোন দিকে হবে, আবার এখানে, ওখানে, ওইখানে, কোথায় ওইটাও হবে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে কি আছে দেখেন, খিও। খিও এরপর একটা উ আছে, এই উটা কিন্তু এখানে উচ্চারণ হবে না। কেন উচ্চারণ হবে না? কারণ আমরা জানি যে কোথাও যদি ও সাউন্ড থাকে, ও ধ্বনির পরে উ থাকলে সেই উটা উচ্চারণ হয় না। এইটা একটা উচ্চারণের রুলস, আমি আপনাদের শিখিয়েছিলাম বেসিকের ক্লাসে। তো যদি আপনারা উচ্চারণের রুলস আছে কিছু, সেই ক্লাসটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তাহলে এখানে উটা উচ্চারণ হবে না, তাহলে উচ্চারণ হবে খিও। এখন খিও বলতেছি কেন? কা লাইন শব্দের শুরুতে থাকলে সেইটার উচ্চারণ ক্ষয়ের মতো করা যায়। তাহলে খিও শিৎসু, খিও শিৎসু অর্থ হচ্ছে ক্লাসরুম, খিও শিৎসু ক্লাসরুম। এরপর আছে শোকু, শোকু দো, শোকু দো। এখানে দেখেন এইটা হচ্ছে দো, এখানেও একটা ও সাউন্ড আছে, ও সাউন্ডের পরে উ আছে, তাহলে এখানেও ওই উটা উচ্চারণ হবে না, শোকু দো। আর যখন এই সাউন্ডগুলো বাদ যায়, উচ্চারণ হয় না, যেমন উ সাউন্ড উচ্চারণ হয় না, আবার ই সাউন্ড উচ্চারণ হয় না, তখন ওইটাকে একটু টেনে বলতে হয়। তার মানে যেখানে যেখানে ওই উ অথবা ই বাদ যাবে, ইটাও বাদ যায় আমরা জানি, তো বাদ গেলে তখন ওইটাকে একটু টেনে বলতে হয়। তাহলে আমরা এটাকে বলবো শোকুদো, একটু টেনে বলবো। শোকুদো অর্থ হচ্ছে ক্যান্টিন অথবা ডাইনিং হল। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে জিমুশো, জিমুশো, জিমুশো অর্থ হচ্ছে অফিস। এরপর আছে কি দেখেন, এরপর আছে খাই, খাই গি, খাই গি শিৎসু, খাই গি শিৎসু মিটিং রুম, খাই গি শিৎসু, খাই গি শিৎসু মিটিং রুম। এরপর আছে উকে সুকে, উকে সুকে, উকে সুকে রিসিপশন ডেস্ক, উকে সুকে রিসিপশন ডেস্ক। এরপর হচ্ছে রো বি, এটা হচ্ছে রো, এটা হচ্ছে বি। আর দেখেন আমাদের এইটা একটু টেনে পড়তে হবে, এই যে এই চিহ্নটা থাকলে তখন ওইটাকে একটু টেনে পড়তে হয়,
তাহলে রবি, রবি, রবি অর্থ হচ্ছে লবি বা করিডোর বলা যায়। রবি বা করিডোরটা কি অ্যাকচুয়ালি? সাধারণত দেখবেন বিভিন্ন অফিসে, বিভিন্ন হাসপাতালে বা কোম্পানিতে ভিতরে ঢুকেই রিসেপশনের পাশে বা সামনেই খোলা স্পেস থাকে বা খোলা জায়গা থাকে, যেখানে মানুষ বসে বা যেখানে মানুষ অপেক্ষা করে। এই যে খোলা জায়গাটা, ওইটাকেই বলা হয় লবি, অনেকে এটাকে করিডোর বলেন। আর এটা হচ্ছে ওই যে ইংরেজি শব্দ লবি, এই জন্য এটার উচ্চারণও হচ্ছে রবি। এরপর আছে হেইয়া, হেইয়া, হেইয়া হচ্ছে রুম অথবা কক্ষ। রুম হচ্ছে ইংরেজি শব্দ আর কক্ষ হচ্ছে বাংলা শব্দ। আমরা যদি পরের শব্দ দেখি, এরপর হচ্ছে এটা কাতাকানায় লেখা আছে তো ই রে, তৈরে। তৈরে মানে হচ্ছে টয়লেট, তৈরে টয়লেট, অথবা ওতে আড়াই, ওতে আড়াই, তৈরে টয়লেট, ওতে আড়াই টয়লেট, দুইটাই টয়লেট। এরপর আছে কাইদান, কাইদান, কাইদান অর্থ হচ্ছে সিঁড়ি। তারপরে কাতাকানায় লেখা আছে এ রে বে, এ রে বে, এরপর একটু টেনে বলতে হবে এ রে বে। এরপরে আছে তা, এরপর আবার একটু টেনে বলতে হবে, তাহলে আমাদের শব্দটা হবে এ রে বে তা, এ রে বে তা। এরে বেতা এটা একটা ইংরেজি শব্দ অ্যাকচুয়ালি, এবং শব্দটা হচ্ছে এলিভেটর, যেটার বাংলা এলিভেটর বা লিফটই বলি। তো এরে বেতা, এলিভেটর বা লিফট। এরপর আছে এসু, এসু কা, এসু কা রে, এসু কা রে, এরপর একটু টেনে বলতে হবে এসু কা রে তা, তা এরপর আবার একটু টেনে বলতে হবে এসু কা রে তা, এসু কা রে তা। এসকেলেটর বাংলায় বললে বলা যায় চলন্ত সিঁড়ি। সাধারণত বিভিন্ন শপিং মলে আমরা দেখে থাকি যে চলন্ত সিঁড়ি থাকে। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে জি দো। এখানে খেয়াল করেন, এখানেও কিন্তু একটা ও সাউন্ড আছে, জি দো, ও এর পর উ সাউন্ড আছে, তাহলে এই উ সাউন্ডটা উচ্চারণ হবে না, ওইটা একটু টেনে বলতে হবে জি দো। এরপর ছিল হান, হান বাই কি, কিন্তু খেয়াল করেন এখানে এই ন সাউন্ডের পরে আমাদের কি আছে, ন সাউন্ডের পরে আমাদের এখানে বি সাউন্ড আসছে। তো ন সাউন্ডের পরে বি সাউন্ড থাকলে তখন ওই নয়ের উচ্চারণ ময়ের মতো হয়। এটার রুলসটা এরকম যে নয়ের পরে বি এম পি থাকলে, নয়ের পরে বি এম পি থাকলে এই বি দিয়ে বুঝাচ্ছি বা লাইন, বা বি বু বে বো, এম দিয়ে বুঝাচ্ছি মা লাইন, মা মি মু মে মো, পি দিয়ে বুঝাচ্ছি পা লাইন, পাপি পু পে পো। তাহলে এই নয়ের পরে বি এম পি থাকলে নয়ের উচ্চারণটা ম হবে। এখানে খেয়াল করেন, তাহলে নয়ের পরে কি আছে, এখানে যে বা লাইনের একটা বর্ণ আছে বা, এই জন্য এই নয়ের উচ্চারণটা এখানে কিন্তু ম হবে। আমাদের পুরো শব্দটার উচ্চারণ হবে জি দো হামবাইকি, হানবাইকি না, কিন্তু আমাদের উচ্চারণ হবে হামবাইকি, জি দো হামবাইকি, অর্থ হচ্ছে ভেন্ডিং মেশিন। এটা অটোমেটেড একটা মেশিন বা স্বয়ংক্রিয় একটা মেশিন, যেটা রোডের সাইডে থাকে। আপনি ওই মেশিনের ভিতরে টাকা দিবেন এবং কোন জিনিসটা নিতে চান সেইটা সিলেক্ট করবেন, অটোমেটিক জিনিসটা বের হয়ে আসবে। ওখানে কোনো মানুষজন থাকে না, ছোট ছোট মেশিন রাস্তার ধারে বা বিভিন্ন জায়গায় থাকে। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে দেন ওয়া, দেন ওয়া অর্থ হচ্ছে টেলিফোন। তারপর আছে ও কুনি, ও কুনি, অ্যাকচুয়ালি এই কুনি মানে দেশ, আর ওটা ব্যবহার করা হয় সম্মান অর্থে। কারো দেশের নাম আপনি জিজ্ঞেস করতে গেলে তখন শুধু কুনি ব্যবহার না করে ও কুনি ব্যবহার করবেন, কারণ ওটা হচ্ছে সম্মানসূচক। কাউকে সম্মান দিয়ে কোনো কিছু বলার জন্য শব্দের আগে জাপানিজরা ও ব্যবহার করে। তো যাই হোক, কুনি অর্থ দেশ, আবার ও কুনি এটার অর্থ হবে দেশ। আমাদের এরপরে আছে খাইসা, খাইসা মানে হচ্ছে কোম্পানি। ওই যে আমাদের ক লাইন শুরুতে আসছে, এই জন্য ক্ষয়ের মতো উচ্চারণ করতেছি আমরা খাইসা, খাইসা হচ্ছে কোম্পানি। এরপর হচ্ছে উচি, উচি হচ্ছে বাড়ি অথবা ঘর, দুইটাই বোঝায়। এরপর হচ্ছে কুৎসু, কুৎসু অর্থ হচ্ছে জুতা। পরবর্তী শব্দ কাতাকানায় লেখা আছে নেকু, নেকু তাই, নেকু তাই টাই, নেকু তাই টাই, যেই টাই আমরা গলায় পরি আর কি। এরপরে হচ্ছে ও আইন, ও আইন, ওয়াইন মানে তো ওয়াইন, এইটা হচ্ছে এক ধরনের ড্রিঙ্কস, ওয়াইন এক ধরনের ড্রিঙ্কস। এরপর আছে উরিবা, উরিবা, উরিবা মানে হচ্ছে ডিপার্টমেন্ট, সেকশন বা কাউন্টার।
তো এটাকে সহজে আপনি সেকশন পড়তে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। সাধারণত যখন আমরা সুপার শপে যাই, যেমন স্বপ্ন আছে, আগোরা আছে, তখন আমরা দেখি কি যে এক একটা সেকশন থাকে, এক একটা সেকশনে এক এক ধরনের জিনিস সুন্দর করে সাজানো থাকে। মানে যেই জায়গাতে তেল আছে ওই জায়গাটুকুতে সবগুলোই তেল, আবার তার পাশে দেখা যায় যেখানে বডি স্প্রে আছে পুরোটাই বডি স্প্রে, আবার দেখা যায় যেখানে চাল আছে পুরোটাই চাল। এই যে এক একটা জিনিস এক এক জায়গায় সুন্দর করে সাজানো থাকে, এগুলোকে এক একটা সেকশন বলা হয়। হ্যাঁ, উরিবা, উরিবা হচ্ছে সেকশন। যেমন আমি বলতে পারি ওয়াইন উরিবা, হ্যাঁ, ওয়াইন উরিবা ওয়াইনের সেকশন, ওয়াইন উরিবা ওয়াইনের সেকশন, মিজু উরিবা পানির সেকশন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন উরিবা বা সেকশনটা কি। তারপর হচ্ছে তাবাকো, তাবাকো অর্থ হচ্ছে সিগারেট, মানে ইংরেজি শব্দ টোবাকো থেকে আসছে। এরপর হচ্ছে চিকা, চিকা মানে পাতাল বা বেসমেন্ট, বিল্ডিংয়ের নিচে যে অংশ থাকে সেইটাকে বলা হয় চিকা। আমরা তো সাধারণত যে ভবনগুলো করি এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পাতালে বা বেসমেন্টে একটা তলা থাকে, সেখানে আমরা পার্কিং করি। তো জাপানে এরকম না, ওদের পাতালে বা বেসমেন্টে অনেকগুলো তলা থাকে। উপরে যেমন 4তলা 5তলা 8তলা 10তলা থাকে, ওদের পাতালেও এরকম তলা থাকে। পাতালে সুপার মার্কেট, পাতালে বিভিন্ন দোকানপাট, পাতালে ফার্মেসি এরকম থাকে। তো যাই হোক, চিকা, চিকা অর্থ হচ্ছে পাতাল বা বেসমেন্ট। এরপর হচ্ছে কাই, কাই অর্থ তলা অথবা গাই, গাই অর্থ তলা। এখন দেখেন এই কাইয়ের আগে একটা হাইফেন আছে, গাইয়ের আগেও একটা হাইফেন আছে, তার মানে এখানে সংখ্যা বসবে আর কি, কততম তলা সেইটা বুঝাবে। আর কাই এবং গাই দুইটা অর্থই তলা। সাধারণত বেশিরভাগ জায়গায় কাই হয়, দুই একটা জায়গায় উচ্চারণ সহজে করার জন্য ওরা গাই বলে। তো কাই অর্থ তলা। তো আপনি যদি বলতে চান একতলা, তাহলে বলতে পারেন ইক্কাই, ইক্কাই মানে একতলা, নিকাই দুইতলা। আবার সানগাই, হ্যাঁ, সানগাই, এই তিনের ক্ষেত্রে গাইটা ব্যবহার হয়, সানগাই, গাই ব্যবহার হবে। আবার নিচে আছে একটা দেখেন নানগাই, নানগাই মানে কয়তলা। কাই এবং গাই দুইটাই ব্যবহার হয়, দুইটাই তলা। আপনি এটুকু খেয়াল রাখেন যে কাইটা বেশি ব্যবহার হয়, গাইটা কম ব্যবহার হয়। আমরা পরের শব্দে চলে যাচ্ছি। আমাদের পরের শব্দ হচ্ছে এন, এন মানে ইয়েন, এটা জাপানি মুদ্রার নাম। আমরা টাকাকে বলি টাকা, আমেরিকায় তারা বলে ডলার, ভারতে তারা বলে রুপি, আর জাপানিজরা তারা বলে এন অথবা ইয়েন। আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে ইকুরা, ইকুরা অর্থ হচ্ছে দাম কত। সাধারণত জিনিসের দাম জিজ্ঞেস করার জন্য এটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে হিয়াকু, হিয়াকু মানে শত, আবার 100, দুইটাই বোঝায়। দেখেন হিয়াকু মানে শত, আবার আমি বলছি হিয়াকু দিয়ে 100 বোঝায়। তারপর নি মানে 2, তো আমরা বলতে পারি নি হিয়াকু 200। সান মানে 3, তো হওয়ার কথা ছিল সান হিয়াকু, কিন্তু এটার উচ্চারণ ব্যতিক্রম, এটাকে বলে সামবিয়াকু, সামবিয়াকু অর্থ 300। এই তিনটা ব্যতিক্রম এখানে আলাদা কালারে মার্ক করা আছে দেখেন। এরপর ইয়ন মানে 4, হিয়াকু মানে 100, তাহলে ইয়ন হিয়াকু অর্থ হচ্ছে 400। গো মানে 5, গো হিয়াকু 500। এরপর আমরা জানি রোকু মানে 6, কিন্তু রোকু হিয়াকু হবে না, এটা হবে রপ্পিয়াকু, রপ্পিয়াকু অর্থ হচ্ছে 600। নানা মানে 7, নানা হিয়াকু 700। এরপর হচ্ছে হাচি মানে 8, কিন্তু এটাও ব্যতিক্রম, হাচি হবে না, হবে হাপ্পিয়াকু অর্থ হচ্ছে 800। খিউ, খিউ হচ্ছে 9, আর হিয়াকু মানে 100, খিউ হিয়াকু 900। আমি আশা করি এগুলো আপনারা পারেন, তারপরও যদি জানা না থাকে তাহলে মুখস্থ করে নেবেন। এই ছিল আমাদের হিয়াকু। এরপর আমাদের পরের শব্দটা হচ্ছে সেন, সেন হচ্ছে 1000 এবং 1000, দুইটাই বোঝাবে, হাজারও বোঝাবে 1000ও বোঝাবে। সেন 1000 দিয়ে যদি আমরা একটু গণনাটা দেখি, এখানে আছে দেখেন সেন 1000, নি মানে 2, নি সেন 2000, সান মানে 3, হওয়ার কথা সান সেন, কিন্তু এটা ব্যতিক্রম, হবে সান জেন 3000। এই হাজারের ক্ষেত্রে 3টা এবং 8, এই দুইটা একটু ব্যতিক্রম, এখানে মার্ক করা আছে, খেয়াল করেন। এরপর আছে ইয়ন, ইয়ন মানে 4, ইয়ন সেন 4000। গো, গো মানে 5, গো সেন 5000। রকু মানে 6, রকু সেন 6000। নানা মানে 7, নানা সেন 7000। এরপরে ছিল হাচি মানে 8, কিন্তু এখানে হাসি সেন হবে না, হবে হাসসেন 8000। এবার হচ্ছে খিউ, খিউ হচ্ছে 9, খিউ সেন 9000।
তো যদি জানা না থাকে তাহলে মুখস্থ করে নেবেন, আর জানা থাকলে ভালো। এরপরে মান, মান মানে 10,000, এটাকে মান বলা হয়, আবার ইচি মান বলা হয়। মান অথবা ইচি মান 10,000, মান দিয়েও 10,000 বুঝাবে, ইচি মান এটা দিয়েও 10,000 বুঝাবে। আমরা যদি একটু উদাহরণ দেখার চেষ্টা করি, খেয়াল করেন। শুরুতে আছে এই যে ইচি মান 10,000, নি মানে 2, তাহলে নি মান 20,000, নি মানে 2 আর এই মান মানে 10,000, দুইটা 10,000 মানেই তো 20,000, তিনটা 10,000-এ হবে 30,000, চারটা 10,000-এ হবে 40,000, পাঁচটা 10,000-এ হবে 50,000, এইরকম। তাহলে নি মানে হচ্ছে 2 আর নি মান অর্থ হবে 20,000, সান মানে 3, সান মান অর্থ হবে 30,000, ইয়ন মানে 4, ইয়ন মান 40,000, গো মানে 5, গো মান 50,000, রকু মানে 6, রকু মান 60,000, নানা মানে 7, নানা মান 70,000, হাচি মানে 8, হাচি মান 80,000, খিউ মানে 9, খিউ মান 90,000। এরপর হচ্ছে রেনশু সি এর দুইটা শব্দ আছে, এখানে দেখেন লেখা আছে সুমিমাসেন। সুমিমাসেন এইটার 2-3টা অর্থ হয়। এটার অর্থ হয় দুঃখিত, মাফ করবেন, অথবা ইংরেজিতে বললে এক্সকিউজ মি বলা যায়। দুঃখিত, মাফ করবেন, এটা তো ডিরেক্ট মানে সরি বলার জন্য ব্যবহার হয় ইংরেজিতে বললে। আর এক্সকিউজ মি এইটা ব্যবহার হয় মূলত দৃষ্টি আকর্ষণ করার জন্য। যেমন আপনি কাউকে এসে বললেন যে দুঃখিত, আমার আসতে দেরি হয়েছে, তার মানে সেখানে আপনি সরি বলতেছেন। এই দুটো ব্যবহার হয় সরি বলার জন্য। হ্যাঁ, সরি বলার জন্য বলতে দুঃখ প্রকাশ করার জন্য। আর এই এক্সকিউজ মি বলবেন, এটা মূলত দৃষ্টি আকর্ষণ করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য। আপনি এক জায়গায় আসতে দেরি করে ফেলছেন, তখন বললেন যে দুঃখিত, আমার দেরি হয়েছে, তো তখন সুমিমাসেন ব্যবহার করবেন। আবার আপনি কাউকে বললেন যে এই যে সুপার মার্কেটটা কোথায়, এই যে দৃষ্টি আকর্ষণ করার জন্য বললেন, তখন আপনি সুমিমাসেন ব্যবহার করতে পারেন। তাহলে এইটা দুঃখ প্রকাশ করার জন্য ব্যবহার হয় এবং দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবহার হয়। এবার হচ্ছে দোমো, এখানেও দেখেন এই উটা কিন্তু উচ্চারণ হবে না, কারণ এর আগে একটা ও সাউন্ড আছে, এই জন্য উটা উচ্চারণ হবে না। দোমো অর্থ হচ্ছে ধন্যবাদ, এটা ডিরেক্ট ধন্যবাদ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। কাইওয়া, সংলাপের কিছু শব্দ আছে, যদি আমরা একটু দেখি। শুরুতে আছে ইরাশ্বাই, এখানে ছোটো সু আছে, এর জন্য এটা বাদ যাবে আর পরের উচ্চারণটা ডবল হবে। ইরাশ্বাই মাসে, ইরাশ্বাই মাসে মানে স্বাগতম। এইটা সাধারণত কোনো সুপার শপে গেলে তখন ওখানে যারা থাকে তারা কাস্টমারকে স্বাগতম জানায়, অথবা কোনো মার্কেটে গেলে কাস্টমারকে স্বাগতম জানায়, স্বাগতম জানার জন্য ব্যবহার করা হয়। ইরাশ্বাই মাসে অর্থ হচ্ছে স্বাগতম। তারপর আছে দেখেন ও এর আগে দেখেন এখানে একটা ড্যাশের মতো আছে, তার মানে এখানে কিছু একটা বসবে। এরপর হচ্ছে ও মিসেত্তে কুদাসাই। ও ও অ্যাকচুয়ালি এইটা একটা পার্টিকেল, এটার কোনো অর্থ নাই। এই যে ও এর কোনো অর্থ নাই। আর এই মিসেত্তে এটার অর্থ দেখান, আর কুদাসাই অর্থ দয়া করে। বাক্যটা হচ্ছে, এটা বাক্য মানে বাক্যের অংশ। ও মিসেত্তে কুদাসাই, দেখান দয়া করে। কোনো কিছু দেখতে চাওয়ার জন্য আমরা এইটা ব্যবহার করতে পারি। যেমন আমি যদি আপনাকে বলি বই দেখান দয়া করে, তাহলে বই কি, বই হচ্ছে হন। আমরা এখানে যদি ব্যবহার করি হন, হন ও মিসেত্তে কুদাসাই, তাহলে অর্থ হবে বই দেখান দয়া করে। আবার আমি বললাম আপনাকে ছবি দেখান দয়া করে, তাহলে এখানে ছবিটা বসাই দিই। ছবি হচ্ছে শাসিন, শাসিন অর্থ ছবি। তো আমি আপনাকে বলতে পারি শাসিন ও মিসেত্তে কুদাসাই, ছবি দেখান দয়া করে। অথবা আমি আপনাকে বললাম নোট ও মিসেত্তে কুদাসাই, নোট দেখান দয়া করে। এইভাবে, তার মানে এই ড্যাশে এখানে একটা শব্দ বসবে বা একটা বস্তু বসবে। এরপর আছে যা, যা অর্থ আচ্ছা, তাহলে, ঠিক আছে। এটা সাধারণত ওই যে কথার ফিনিশিংয়ে ব্যবহার করে। আমি আপনাকে বললাম যে আগামীকাল দেখা হবে, আপনি বললেন আচ্ছা, তখন এই যা ব্যবহার করবেন। আবার আমি আপনাকে বললাম এই কাজটা করেন, আপনি বললেন ঠিক আছে আমি করব, তখন এই যা ব্যবহার হবে। তো যা এটা হচ্ছে আচ্ছা, ঠিক আছে বা তাহলে, এই অর্থে ব্যবহার হয়। আবার আছে দেখেন ও একটা পার্টিকেল, এরপর আছে কুদাসাই, কুদাসাই মানে দয়া করে। তো এইখানেও একটা জিনিস বসবে, এরপরে থাকবে ও কুদাসাই, অর্থ হবে দয়া করে দিন। কোনো কিছু দিতে বলার জন্য এটা ব্যবহার করা হয়। আমি আপনাকে বললাম পানি দিন, তাহলে পানি কি, পানি হচ্ছে মিজু, এই সামনে মিজু বসান, তাহলে বাক্যটি এরকম হবে মিজু ও কুদাসাই, পানি দিন।
অথবা আমি আপনাকে বললাম যে বই দিন, হন ও কুদাসাই, বই দিন। আমি আপনাকে বললাম রুটি দিন, রুটি হচ্ছে পান, এখানে বলবো আমরা পান ও কুদাসাই, রুটি দিন। এইভাবে আমরা ব্যবহার করব। এরপরে কিছু দেশের নাম আছে, দেখেন লেখা আছে ইতারিয়া, অর্থ হচ্ছে ইতালি, ইতারিয়া ইতালি। তারপরে আছে কি সুইসু, সুইসু অর্থ সুইজারল্যান্ড। এরপর আছে ফুরান্সু, ফুরান্সু ফ্রান্স। এরপর আছে জাকারুতা, জাকারুতা জাকার্তা, জাকারুতা জাকার্তা। তারপর লেখা আছে বানকোকু, কিন্তু উচ্চারণটা বানকোকু হবে না। দেখেন এটা হচ্ছে এখানে ন, এরপরে কো আছে, তার মানে নয়ের পরে আমরা জানি কালাইন অথবা গালাইনের কোনো বর্ণ আসলে নয়ের উচ্চারণ অং হয়। তো এখানেও কিন্তু ওই নয়ের উচ্চারণটা অং হবে। তো এটা বানকোকু না হয়ে এটার উচ্চারণ হবে বাংকোকু, বাংকোকু অর্থ হচ্ছে ব্যাংকক। তারপর কি আছে, এরপর আছে বেরুরিন, বেরুরিন মানে বার্লিন। তারপর আছে সেন ও, ও দুইটা ও বলবো না, এটাকে আমরা একটু টেনে বলবো। যদি স্বরধ্বনি, ডবল স্বরধ্বনি থাকে তখন সেটাকে একটু টেনে বলতে হয়। স্বরধ্বনি বলতে আমাদের প্রথম আ লাইনের যে 5টা বর্ণ সেইটারই অ্যাকচুয়ালি স্বরধ্বনি বলা হয়, আর বাকি বর্ণগুলোকে আমরা ব্যঞ্জনধ্বনি বলতে পারি। তাহলে আ লাইনের বর্ণ হচ্ছে আ, ই, উ, এ, ও। এই 5টা বর্ণের বা এই 5টা সাউন্ডের যদি একই 2টা সাউন্ড একসাথে থাকে তাহলে 2টার উচ্চারণ করতে হয় না, একটা একটু টেনে বললেই হয়। তো এখানে আমরা বলবো শিন ও সাকা, শিন ও সাকা। এটা একটা রেল স্টেশনের নাম, শিন ওসাকা, ওসাকার একটা রেল স্টেশনের নাম। তো এই ছিল আমাদের 3য় অধ্যায়ের শব্দার্থ বা ভোকাবুলারি। আমরা পরবর্তী ক্লাসে 3য় অধ্যায়ের গ্রামার নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। তো আপনাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।